বাংলাদেশের ক্ষেত্রে একজন ক্রিকেটার যিনি 14 তারিখ পর্যন্ত দলের মধ্যে ছিলেন, দলের হয়ে খেলেছেন এবং ওয়ানডে সিরিজ জয়ী যেই দলটা সেই দলের সদস্য ছিলেন এবং 14 তারিখেই ক্যাপ্টেনের ইনজুরি হয়েছে যিনি টি-20-র অধিনায়ক লিটন কুমার দাস। সেই লিটন কুমার দাস প্রথম ম্যাচে খেলতে পারবেন না টাইপের একটা ভাইবস আমরা 15 তারিখের মধ্যেই পেয়ে গিয়েছিলাম, বুঝেছিলাম। তারপরও ব্যাকআপ ক্রিকেটার হিসেবে সৌম্য সরকারকে রাখা হয়নি, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল সাতক্ষীরা থেকে শেষ পর্যন্ত সৌম্য সরকার ঢাকায় ব্যাক করেছেন। তার আগে যশোরে গেছেন, যশোর থেকে এয়ারপোর্টে নেমেছেন, তারপরে আবার মিরপুরে গেছেন, মিরপুর থেকে আবার এয়ারপোর্টে এসেছেন, এয়ারপোর্ট থেকে পরশুদিন অলমোস্ট সন্ধ্যাবেলা, যখন আসলে কোনো প্র্যাকটিস করার কোনো সুযোগ ছিল না, সূর্য ডুবে গেছিল, ঠিক সেই সময়টায় তিনি চট্টগ্রামে নামেন। পয়েন্ট নাম্বার 1, এই সৌম্য সরকারকে উইদাউট এনি প্র্যাকটিস, প্রিপারেশন, মেন্টাল একটা ব্যাপার স্যাপার থাকে না যে খেলার জন্য আমি আসলে প্রিপেয়ার্ড হচ্ছি, মাঠে নামিয়ে দেওয়া হলো। সৌম্য যতটা খারাপ করেছে এটার আমি কোনো দোষ দেখি না, কোনো ধরনের ফলস আমি সৌম্য সরকারকে দিতে চাই না। তাকে বরং অস্থির করার ক্ষেত্রে টিম ম্যানেজমেন্টের যে অপেশাদারিত্ব, এটা আমার কাছে সবচেয়ে বড়, সবচেয়ে প্রকট হয়ে যায়। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, বাংলাদেশ দল সবশেষ ম্যাচে যেভাবে হেরেছে, যেভাবে ব্যাটিং করেছে, যেই অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, সবগুলো বল অলমোস্ট 5 জন ক্রিকেটার তারা বিগ নিতে গিয়ে আউট হয়েছে। যেহেতু মিসহিট হচ্ছে, একজন দুজনের মিসহিট হওয়ার পরে বাকিদের কেয়ারফুল হওয়া দরকার ছিল, সবাই বাউন্ডারি লাইনে এসে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন। যদি সেটাই হয়, যদি সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, মিসহিট হচ্ছে, প্রপার টাইমিং হচ্ছে না, ছক্কা হচ্ছে না, ক্যাচ হয়ে যাচ্ছে, সবাই কেন একই টাইপের খেলা খেলতে চাইবে? মানে অস্ট্রেলিয়া কি আপনার পাড়ার দল? আপনি চাইলেন আর হারিয়ে দিলেন। একই সাথে প্রথম ম্যাচ টি-20 সিরিজে যেই ম্যাচটা জিতলে বাংলাদেশ 1-0 এগিয়ে থাকতো, পরের 2 ম্যাচের মধ্যে একটা জিতলেই বাংলাদেশ অস্ট্রেলিয়ার অলমোস্ট মেইন টিমের বিরুদ্ধে টি-20 সিরিজে জেতার একটা গৌরব অর্জন করতো। সেই কাজটা, সেই লক্ষ্যটা থেকে বাংলাদেশ দল টোটালি অনেক দূরে ছিল, তারা পারে নাই, একদম পারে নাই। থার্ড যে পয়েন্ট, 11 সিলেকশনটা যেভাবে হয়েছে, যেই প্রক্রিয়ায় হয়েছে, শুরুতে সৌম্যের কথা বললাম, এবং এই সৌম্যের আলোচনাটাকে যদি একটু দূরে রেখে অন্য ক্রিকেটারদের সিলেকশনের জায়গাটা দেখি, সেটাও চরম চরম প্রশ্নবিদ্ধ। আপনি খেয়াল করে দেখবেন যে আব্দুল গফর সাকলাইন খেলেছেন, অবশ্যই তিনি আমাদের ফিউচার স্টার, বাংলাদেশকে হয়ে ফিউচারে অনেক ভালো সার্ভিস দেবেন। তিনি একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টিম টাইগার্স স্কোয়াডে এখন থেকে 2-3 বছর পরে একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্রিকেটার হবেন, এই প্রত্যাশা আমাদের সবার রয়েছে, এই স্বপ্ন আমাদের সবার রয়েছে, সাকলাইনেরও রয়েছে, ন্যাশনাল টিমে তিনি খেলা ডিজার্ভ করেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি খেলতে নামছেন, সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি আব্দুল গাফফার সাকলাইনকে খেলালেন কার জায়গায়? নাহিদ রানার জায়গায়। কারণ নাহিদ রানা প্রথম টি-20-র একাদশে ছিল না। নাহিদ রানা কেন ছিল না? এখন যদি আপনি বলেন যে ভাই ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নাহিদ রানাকে খেলানো হয়নি, এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরিকল্পনা যেই বিজ্ঞ, যেই জ্ঞানী, যেই সায়েন্টিস্ট করছেন, আমার কাছে মনে হয় যে তার মেন্টাল ম্যানেজমেন্ট দরকার। কেন আমি এই কথা বলছি? এটা চরম বিরক্তিকর একটা কাজ হয়েছে। নাহিদ রানা তো সবশেষ ওয়ানডে খেলেছেন, মানে ওয়ার্কের লোড নিয়েছেন চলতি মাসের 11 তারিখে। 11 তারিখে দ্বিতীয় ওয়ানডেতে তিনি খেলেছিলেন, তারপর থেকে তিনি খেলার মধ্যেই নাই। অলমোস্ট 1 সপ্তাহ পরেও নাহিদ রানা টি-20 ক্রিকেটে মাত্র 4টা ওভার করার জন্য রেডি না, এবং ওই 4 ওভার করলে তার ওয়ার্কলোড ম্যানেজ হবে না, এই রকম গল্পগুজব যারা করেন, থিওরি যারা দেন, এই পরিকল্পনা যারা করেন, এদের মেন্টাল স্ট্যাটাস নিয়ে আমার কাছে মনে হয় আলোচনা করার, রিসার্চ করার যথেষ্ট কারণ রয়েছে। সো এই পরিকল্পনাটা, এই রুটিনটা যিনি দিয়েছেন, আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, এই দুইটা সম্পর্কে, কোনো একটা সম্পর্কে অথবা উভয় সম্পর্কে তার ধারণার যথেষ্ট যথেষ্ট ঘাটতি রয়েছে। আপনি প্রথম ম্যাচে নামবেন ভাই, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে আপনার পরিকল্পনা থাকবে, ইউ হ্যাভ টু এনশিওর দ্য প্রেজেন্স অফ ইউর বেস্ট ক্রিকেটার্স। নাহিদ রানা 6 দিনেও 4 ওভার বল করার জন্য ফিট হতে যদি না পারেন, তাহলে তাকে তো স্কোয়াডে রাখারই দরকার ছিল না। আমার জন্য তো সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছে প্রথম ম্যাচ। নাহিদ রানা নাই, গাফফার সাকলাইনকে আপনি খেলিয়ে দিলেন। আমার সাকলাইনকে নিয়ে কোনো আপত্তি নাই, কিন্তু এরকম অল ইম্পর্টেন্ট ম্যাচে আপনি যখন এরকম একটা রিপ্লেসমেন্ট করবেন, এবং আগের ওয়ানডেতে না খেলা 6-7 দিনের বিশ্রামে থাকা একজন ক্রিকেটার 4 ওভার বল করতে পারবে, সেই কনফিডেন্স আপনার মধ্যে থাকবে না, আপনি তাহলে ভুয়া নীতি নির্ধারক, আপনি প্রপার জিনিসটা নিয়ে আসলে খুব বেশি কনসার্নই না। থার্ড যে পয়েন্ট, এটা আরো ভয়াবহ, নাহিদ রানা খেললেন না, এবং এই নাহিদ রানা না খেলার কারণে আমরা যদি খেয়াল করে দেখি, বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টটা আসলে ওই রকম ক্লাসই ছিল না। অথচ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ যখন প্রথম ওয়ানডেটা জিতলো 21 বছর পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটে, সেখানটায় কিন্তু নাহিদ রানা আলটিমেটলি সবচেয়ে
ট্রাবলসাম ক্যারেক্টার হয়ে গিয়েছিল, সেই ক্যারেক্টারকে আমরা অ্যাবসেন্ট রেখে প্রথম টি-20 খেলতে নামলাম। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার 4, খেয়াল করে দেখুন যে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টি-20 ওয়ানডে সিরিজের সবচেয়ে সাকসেসফুল ব্যাটার কে ছিলেন, সবচেয়ে তাদের বোলিং অ্যাটাকার এগেনস্টে সবচেয়ে স্মুথ কে ছিলেন, স্ট্রাইক রেট অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন কে বেটার মেনটেন করেছেন, একজন ক্রিকেটারের নাম আসবে ভাই, নট ইভেন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় প্রথম ম্যাচে কিছুটা স্লো ছিলেন, সেই ক্রিকেটারটার নাম হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত। 70 বলে 86, 14 বলে সম্ভবত 19 করলেন পরেরটায়, তারপরের ম্যাচেও হচ্ছে 110+ স্ট্রাইক রেটে ব্যাট করলেন। এখন এই সেম অস্ট্রেলিয়ান বোলিং অ্যাটাক অলমোস্ট যারা টি-20তে এখানটায় রয়েছে, অ্যালিস রয়েছে এখানটায়, জ্যাম্পার রয়েছে এখানটায়, এই একই বার্টলেট রয়েছে, বোলিং অ্যাটাকের বিপক্ষে যেই ক্রিকেটারটা 7 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে অসাধারণ পারফরমেন্স করলেন, টুর্নামেন্টের সিরিজের সেরা ক্রিকেটার ছিলেন, তিনি টি-20 সেটআপের মধ্যে কেন আসতে পারলেন না? মোসাদ্দেক হোসেন সৈকতকে যদি টি-20 দলে রেখে দলটা ঘোষণা করা হতো, অথবা যেহেতু ক্যাপ্টেনের ইনজুরি সংক্রান্ত ইস্যু রয়েছে, সেই জায়গাটায় আই এম টেলিং ইউ এগেইন, মোসাদ্দেক সৈকতকে বরং দলভুক্ত করা হতো, তাহলে কি এমন সমস্যা ছিল? তিনি ফর্মে রয়েছেন, এই একই বোলিং অ্যাটাকের বিপক্ষে সাকসেসফুল ছিলেন, সবশেষ শর্টার ভার্সনের সিরিজে তিনি সিরিজের সেরা ক্রিকেটার ছিলেন, আপনি তাকে কোনোভাবেই বিবেচনা করলেন না, যিনি নিজে একজন বোলিং অপশন। বাংলাদেশ দলের পরিকল্পনা যারা করে এবং এই পরিকল্পনা করার ক্ষেত্রে যাদেরকে এই মুহূর্তে প্রেসিডেন্ট তামিম ইকবাল পূর্ণ 100%, 200%, 1000% স্বাধীনতা দিয়ে রেখেছে, আমার কাছে মনে হয় দলটাকে ডুবানোর জন্য এই সকল বস্তা পচা পরিকল্পনা এন্ড এক্সিকিউশন যথেষ্ট। প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, মনে হয়েছে যে বাংলাদেশ গলি ক্রিকেটে থাকে না, যে একটা কোকা-কোলা, একটা 7-আপের বিনিময়ে যেই দল জিতবে হারবে, এইটা হচ্ছে বাজি। বাংলাদেশের ক্রিকেটাররা যেন এরকম একটা বাজি খেলতে নেমেছিল, সবাই ছক্কা মারার চেষ্টা করছে, একবার ধরার কেউ চেষ্টা করছে না, দলের কোনো ডেপথ ছিল না, 11 সিলেকশন করা হয়েছে বেস্ট ক্রিকেটারদেরকে বাইরে রেখে, স্কোয়াড দেওয়া হয়েছে যে ক্রিকেটার পারফর্মার তাকে বাইরে রেখে, এরকম একটা দল এত আয়েশি ভঙ্গিতে, উদাসী ভঙ্গিতে যখন অস্ট্রেলিয়ার মতো একটা দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখবে, সেটা কি আসলে প্রপার হতে পারে? সো আলটিমেটলি তো মোসাদ্দেক সৈকত নেই, পরের ম্যাচের 11-এ আমি যতটুকু দেখছি যে দুটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। একটা হচ্ছে ইদার লিটন কুমার দাস উইল বি ব্যাক, এটা 50-50 রয়েছে এখন পর্যন্ত যে লিটন খেলবে কি খেলবে না, না খেললে আমি যতটুকু জানতে পেরেছি নুরুল হাসান সোহান উইল বি দ্য পার্ট, কারণ তাকে তো আপনি কিপার ব্যাটার হিসেবেই নিয়েছেন, সো কিপার ব্যাটার উইল বি দ্য রিপ্লেসমেন্ট অফ আ কিপার ব্যাটার। সো মোসাদ্দেক লিটন কুমার দাসের জায়গায় সম্ভবত নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে। এবং এই যে নাহিদ রানাকে নিয়ে আমরা এত আলোচনা করছি, আমার কাছে মনে হয় যিনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পরিকল্পনা দিয়েছেন, তার পরিকল্পনা নাহিদ রানা আরো 2 ম্যাচ পরে খেললে ভালো হয়, তো ওইটা আর হবে না। নাহিদ রানা যদি সব ঠিকঠাক থাকে, পরের ম্যাচে বাংলাদেশের 11-এ তাকে দেখা যাবে, আর বাকি যারা 9 জন ছিলেন ওই 9 জনই থাকবেন, কারণ বোলিং অ্যাটাকে শরীফুল, তাসকিন তারা দুজনই থাকবেন, নাহিদ রানা থাকবেন, শাক মাহাদি থাকবেন, এবং স্পিন ডিপার্টমেন্টে আমরা যেটা দেখেছি এটাতে আসলে বড় কোনো পরিবর্তন আসছে না, ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ দল যেরকমটা ছিল ওরকমটাই থাকবে।